কুমিল্লা সিটি নির্বাচনের বাকি আর মাত্র দুদিন, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বর্তমান কাঠামোতে সুষ্ঠু ভোট চ্যালেঞ্জের বললেন সাবেক কমিশনাররা। উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা, বেশি ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলা, শেরপুরে পানিবন্দী 25 গ্রামের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের কক্ষে চাকরি প্রত্যাশীদের নির্যাতনের অভিযোগ, 999-এর কলে উদ্ধার, আহত একজন, হাসপাতালে মামলার প্রস্তুতি। মাছ চিংড়ি সহ পচনশীল পণ্য রফতানিতে নতুন যুগের সূচনা করবে পদ্মা সেতু, আশা ব্যবসায়ীদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃত শিল্প নগরীর পুনর্জাগরণের আশা। পদ্মা সেতু হওয়াতে আমরা কোথাও দাঁড়ানো লাগবে না, একভাবে গাড়ি ছুটে যেতে পারবে। আমি যখন কন্টেনার পাবো আমার এখান থেকে আমি ট্রাক লোড করবো। আগামীতে খুলনা অঞ্চলে দেখবেন বড় বড় শিল্প প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হবে। মৌলভীবাজারে প্রভাবশালীদের বিরুদ্ধে টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ, বাড়ছে পাহাড় ধসের শঙ্কা, খবর পেলে পদক্ষেপ নেবে প্রশাসন। জটিল রোগ সারাতে কুড়িগ্রামে অদ্ভুত আয়োজন, প্রতারকরা হাতিয়ে নিচ্ছে অর্থ সম্পদ, দুর্গম যোগাযোগ ব্যবস্থায় আধুনিক চিকিৎসা বঞ্চিত দরিদ্ররা। চলাফেরা করবার পাই না, এলা তো আল্লাহ রহমত অনেক সুস্থ হয়ে গেছে। এই কবিরাজি চিকিৎসা নেই, ডাক্তার দেখবা যাই না, পয়সা কম, এই জন্যে কবিরাজের কাছে যাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, টুম্পা হাসান আছে আপনাদের সাথে। কুমিল্লা সিটি এখন উৎসবের নগরী, ভোটের বাকি আর মাত্র দুদিন, পাল্টাপাল্টি অভিযোগ চলছে প্রার্থীদের শেষ সময়ের প্রচার। সকাল থেকেই গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। নগরীর 5 নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকা থেকেই দিনের প্রচার শুরু করেন স্বতন্ত্র নিজামুদ্দিন কায়সার। দিনভর এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা চষে বেড়ান তিনি। প্রচারণায় নেমেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, তিনি 11 নম্বর ওয়ার্ডের দারোগাবাড়ি এলাকা থেকে প্রচার শুরু করেন। নগরীর বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন নৌকার আরফানুল হক রিফাত, দেখা করছেন রোগী আর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, দিচ্ছেন পাশে থাকার আশ্বাস। এদিকে দুপুরে নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 16 দফা ইশতেহার ঘোষণা করেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। ইশতেহারে প্রাধান্য দেওয়া হয় শিক্ষা খাতকে। 105টি কেন্দ্রে নেওয়া হবে ভোট, সবখানেই সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও, টহলে আছে বিজিবি। এই নির্বাচন থেকে তারা লুকায় না, যারা ভোটার না তাদের প্যানিক সৃষ্টি করবো, কারণ ভোটারজন ভোটার কেন্দ্রে যাইতে দেরি করে, শুরু করে, ভয় পায়, ভীতি হয়। বহিরাগতরা কোনো কেন্দ্রের সামনে থাকবে না, সেটা ঠেকানো গেলে ইনশাল্লাহ কুমিল্লা একটি সুষ্ঠু নির্বাচন হবে। ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তাদের নেতৃত্বে সবাই নৌকার পক্ষে মানুষের কাছে ভোট দিয়েছে। এটা কি অপরাধ? আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। ভোটের কেন্দ্রের সামনে যাইলে বলে যে আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট দেওয়া লাগবে না। আমাদের ভোট আমরাই দিতে পারলে অনেক খুশি, এই আর কি আশাবাদী আছি আমরা। নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন, নতুন নির্বাচন, আশা করি ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সাংবিধানিকভাবে বিদ্যমান কাঠামোর মৌলিক পরিবর্তন না হলে নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য নাও হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, গ্রহণযোগ্য ভোটের জন্য পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ, ভালো সিস্টেম হলে যে কেউ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন বলে মনে করেন তিনি। সকালে সাবেক নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন কাজী হাবিবুল আওয়াল। বর্তমান কাঠামোয় সুষ্ঠু নির্বাচন করা চ্যালেঞ্জ মনে করছেন সাবেক নির্বাচন কমিশনারদের কেউ। গ্রহণযোগ্য ভোটের স্বার্থে বিদ্যমান কাঠামো পরিবর্তনের পরামর্শ বিচারপতি আব্দুর রউফ ও মাহবুব তালুকদার। তবে সাবেক সিইসি শামসুল হুদা মনে করেন, প্রয়োগ করা গেলে বিদ্যমান আইনে ভালো নির্বাচন সম্ভব। আগারগাঁও নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এই সময় শামসুল হুদা বলেন, ভোটের আগে পরিবেশ ঠিক করা দরকার, মানুষকে আস্থায় আনার পরামর্শ তার। সাবেক সিইসি KM নুরুল হুদা বলেন, ভোটের 75% খরচ চলে যায় আইন শৃঙ্খলা রক্ষায়, তাই সেনা মোতায়েনের বিরোধী তিনি। বিতর্ক এড়াতে ইভিএম বাদ দেওয়ার পক্ষে কথা বলেন সাবেক সচিব আব্দুল্লাহ, আর সহিংসতা এড়াতে ইভিএম এর পক্ষে কথা বলেন আরেক সাবেক সচিব ডক্টর মোহাম্মদ সাদিক।
এই কালচারে আছে, তার মধ্যে থেকেই এই নির্বাচন। সেনাবাহিনী তাদেরকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনো দরকার নেই, তারা আসলে কোনো কাজে আসে না। নির্বাচনের প্রায় 75% টাকা খরচ হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজে। নির্বাচন কমিশনকে স্বাধীন সত্তায় প্রতিষ্ঠিত করা, এটা একটা বিরাট কাজ ছিল। সুষ্ঠু নির্বাচন করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের কোনো বিকল্প নাই। আমরা যে শপথ গ্রহণ করেছি, আমরা বর্তমানে যে আইনি কাঠামো আছে, সাংবিধানিক কাঠামো আছে, ওর মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হবে। দেশের সংবাদের শুরুতে আপনাদের জানাচ্ছিলাম কুমিল্লা সিটি নির্বাচন আর দুদিন বাদেই হতে যাচ্ছে এবং সেই বিষয়ে শেষ প্রস্তুতি সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। খোকন, সে সময় আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ আছে, ভোটের মাঠে এই অভিযোগ আসলে কতটা প্রভাব ফেলতে পারে এবং ভোট গ্রহণের তার মাত্র দুদিন বাকি, সেই শেষ প্রস্তুতি কেমন দেখছেন? কিন্তু আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন, আমরাও কিন্তু একাধিক ভোটারের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছি। আসলে ভোটারদের মাঝেও কিন্তু এগুলি নিয়ে আসলে প্রভাব পড়তে শুরু করেছে, যেহেতু প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আসলে ভোটারদের মাঝে একটি প্রতিক্রিয়া দেখা গেছে। ফলে তাদের যেটি দাবি, যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারে, সেই দাবিটুকু কিন্তু আমাদের মাধ্যমে তারা জানিয়েছেন। এছাড়া ভোটের মাঠ কিন্তু যতই সময় গণিয়ে আসছে, আপনি জানেন যে আগামীকাল মধ্যরাত থেকে কিন্তু নির্বাচনী প্রচারণার শেষ হচ্ছে। কাজেই আজ কিন্তু একেবারেই খুব ব্যস্ত সময় পার করছেন যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে যারা মেয়র প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে তাদের নানান প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যাতে তারা ভোটারদের মন আকৃষ্ট করে তারা ভোট কেন্দ্রে মানুষকে নিয়ে আসতে পারে। তো সকাল থেকেই কিন্তু নানান অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা যে প্রার্থীদের প্রচারণাটুকু দেখতে পেয়েছি। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল, হয়তো আরও বিস্তারিত পরে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে খোকন চৌধুরী, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের। উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ। ধরলা, ব্রহ্মপুত্র সহ বেশিরভাগ নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই। শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত কুড়িগ্রাম, রৌমারী উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী 40 গ্রামের 30,000 মানুষ। ডুবে গেছে সড়ক, বিদ্যালয়, অফিস। কালোর, ধরণী, জিঞ্জিরামের পানি বৃদ্ধিতে ডুবেছে 107 হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। ভেসে গেছে মাছের ঘের, পুকুর। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে মানুষ। যোগাযোগের ভরসা নৌকা আর কলাগাছের ভেলা। 21টি বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে পাঠদান। বাড়িঘর চলে গেছে, ধান টান নষ্ট হয়ে গেছে। এখন নৌকা দিয়ে কিছু কিছু চাইনা আনছি, কাইটে আনছি। এতে তো ইয়ে ডাঙ্গা নিয়ে করা খুব কষ্টকর। 1 বিঘা ক্ষেত পাট বুনছিলাম, এই পাহাড়ের বন্যার পানিতে এসে একবার গলা গলা হয়ে তলে গেছে। আরও অবনতি হয়েছে শেরপুরের প্লাবন পরিস্থিতির। বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে নদ নদীর পানি। ডুবছে নতুন নতুন এলাকা। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 4টি ইউনিয়নের 25 গ্রামের মানুষ এখনও পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বাড়ছে মানুষের ভোগান্তি। পাহাড়ের ঢলে ভাঙ্গিয়ে জায়গা বাড়া 2-3-4 বছর থেকে এরকম অবস্থায় আমরা নিংটি মারি পার হই। যাতায়াত কষ্ট হয়, যদি একটা অসুস্থ রোগী আমরা নিয়ে যাবো গাড়ি করে দিই, সম্ভব না। খাওয়া দাওয়া মনে করেন কষ্ট, কোনো চেয়ারম্যান কোনো নাম্বার এখনো খোঁজ নিল না আমাদের। ডুবেছে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা সহ তিস্তার চরাঞ্চল। পানিবন্দী বহু মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার উঠতি বাদাম, আমনের চারা, পাট, সবজি সহ বিভিন্ন ফসল। যারা চরাঞ্চলে বা ফ্লাড প্লেনে অবস্থান করেন তারা যাতে সতর্ক হন বা তাদের জানমাল, গবাদি পশু তারা যাতে উঁচু স্থানে নিয়ে যেতে পারেন। বড় ধরনের বন্যার শঙ্কায় আতঙ্কিত তিস্তাপাড়ের মানুষ। বেড়েছে যমুনার পানিও। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। জোহরা সেতু, যমুনা নিউজ।
প্লাবন পরিস্থিতির খবর জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে। শুরুতে কুড়িগ্রামে যেতে চাই, নাজমুল হোসেন আছেন সেখানটায়। নাজমুল, যদি রৌমারীর প্লাবিত এলাকাগুলোর খবর একটু জানতে চাই, কি অবস্থা সেখানটায় এবং মানুষের ভোগান্তি নিশ্চয়ই চরমে পৌঁছেছে, কেমন দেখছেন সেটি? আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্যা পরিস্থিতির বিষয়টি, কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের যে উপজেলা মিডিয়া কর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, রৌমারী উপজেলার 4টি ইউনিয়নের 40টি গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছে এবং বিভিন্ন 21টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের পানিবন্দী হয়ে যাওয়ার কারণে সে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে গতকাল থেকে। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই বানভাসী মানুষ যারা রয়েছে তাদের বিশুদ্ধ খাবার পানি এবং গোখাদ্য সংকটের তীব্র আকার ধারণ করেছে, কেননা এই পাহাড়ি ঢলে লাল পানির কারণে ফসল জমি সব নিমজ্জিত বা ডুবিয়ে যাওয়ার কারণে আর অনেকের ঘর এগুলো ভেসে যাওয়ার কারণে গোখাদ্য যে সংকটটা সেটা তীব্র আকার ধারণ করেছে। আর পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা একদম পানির তলে তলিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা মানুষ যাদের নৌকা রয়েছে এবং যারা ভেলা বা বিকল্প পদ্ধতিতে তারা চলাচল করতেছে। আর বিশুদ্ধ পানির পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা সেটারও দুর্ভোগ দেখা দিয়েছে। আর এরপর উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমি একটা কথা বলেছিলাম, তিনি জানিয়েছে যে বন্যা কবলিতদের তালিকা করে তারা দ্রুত ত্রাণ সহায়তা তৎপরতা চালাবে। টুম্পা, ধন্যবাদ আপনাকে নাজমুল। কুড়িগ্রামের অবস্থা তো জানছিলাম, একটু শেরপুরের অবস্থা যদি জানতে চাই সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমাদের সাথে যুক্ত আছেন। উজ্জ্বল, গেল কদিন ধরেই তো পানিবন্দী এখানকার মানুষ, ত্রাণ তৎপরতার অবস্থা একটু জানতে চাইব এবং বাঁধের 10টি জায়গা ভাঙা ছিল, সেখান থেকে পানি ঢুকছিল, সেই ভাঙা জায়গাগুলোর কোনো উদ্যোগ নেওয়া হল কেন ঠিক করার? হ্যাঁ টুম্পা, আপনি আসলে যেমনটি বলছিলেন, গত 5 দিন যাবৎ কিন্তু আমাদের এই ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি প্রায় 25টি গ্রাম পাহাড়ি ঢলে আক্রান্ত হয়েছে এবং এই এলাকায় 25টি গ্রামের প্রায় কয়েক হাজার লোক কিন্তু এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে আছে। আমি যদি বলি, উজানে যদিও একটু পানি কমলেও নিম্নাঞ্চলে কিন্তু পানি জলাবদ্ধতা সেরকমই আছে। তবে আমি আজকে খোঁজ নিয়েছিলাম বেশ কয়েকটি গ্রামে, সেখানে কিন্তু স্যানিটেশন ব্যবস্থা এবং গ্রামীণ যে রাস্তাঘাটগুলো এখনও কিন্তু পানির নিচে তলিয়ে আছে। আর ত্রাণের কথা যদি বলি, আপনার এই এখনো কিন্তু ত্রাণ পৌঁছেনি। তবে আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন আগে জন্য আরো 5 টন চাউল কিন্তু তারা বরাদ্দ দিয়েছে। আরেকটি বিষয় আমি যদি বলি, বাঁধের যে 10টি অংশ ভাঙা ছিল আর এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। টুম্পা, ধন্যবাদ আপনাকে আদিল মাহমুদ উজ্জ্বল। আমরা উত্তরাঞ্চলের প্লাবন পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে আর ত্রাণ নেয়ার লোক পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মসজিদে ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখন সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের এক ম্যাজিস্ট্রেটের কক্ষে চাকুরি প্রত্যাশীদের নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে ভর্তি। আহত অবস্থায় পড়ে থাকার পর 999-এ কল পেয়ে পুলিশ তাকে ডিজি অফিস থেকে উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পেশকার পদের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন কাজী মোশাররফ হোসেন। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় শুক্রবার। মোশাররফের দাবি, সাথে থাকা মোবাইল ও ঘড়ি কক্ষ পর্যবেক্ষকের কাছে জমা দিয়ে পরীক্ষা দেন তারা। পরীক্ষা শেষে গচ্ছিত মালামাল ফেরত আনতে গেলে তিনি সহ আরও 7-8 জন পরীক্ষার্থীর মোবাইল ফেরত দিতে অস্বীকৃতি জানান কেন্দ্রীয় সুপারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার।
পরীক্ষার পরিদর্শক ছিলেন মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয় কিশোর কুমার দাস, ও উনি আমাদেরকে স্কুলের নিচতলায় ওয়েট করার জন্য বলে। তো আমরা যখন নিচতলা যাই, নিচতলায় ওয়েট করার পরে উনি পরবর্তীতে নিচতলায় এসে আমাদেরকে বলে যে গেটের বাইরে অবস্থান করার জন্য, এবং আমাদেরকে যদি এইখান থেকে আমরা স্কুলের মাঠ যদি পরিত্যাগ না করি, আমাদেরকে আইনি ব্যবস্থার মাধ্যমে স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেবে, এরকম একটি বক্তব্য দেন। এক পর্যায়ে 2 পরীক্ষার্থীকে বেধড়ক পেটানো হয়, পালিয়ে যায় অন্যরা। আমি আর আরেকজন পরীক্ষার্থী আর ওনার স্টাফ একজন, তারপর এখান থেকে বলতেছে দাঁড়াও, আরেকজন ফিল্মটা ডাক দিছে, এই তুমি আর একটা লাঠি নিয়ে আসো। আমরা মনে হচ্ছে দুষ্টামি করেছে, মোবাইলে আমরা বই দেখে আমরা দিয়ে দিবে, তো এরকম যে করবো আমরা জীবন কল্পনা করি নাই। এই কোমরতে দইরা হাঁটুর তল পর্যন্ত 27টা বাড়ি দিয়েছে। আমি ওইখানে সাথে আমি মাটিতে ফিরে গেছি, এখন কিছু বলতেছে আবার এইটি হয়েছে না। এরপরে আমার পাশে আমার সাথে যে আছিল ওনারা আবার ডেকে আনছে, আইনা আবার হেরা আবার 6-7টা বাড়ি দিছে। দুইজনে কান্দে কইরা স্যারের রুমে নিয়ে আসে একটা সাদা কাগজে স্যার একটা সাইন রাখছে। 999-এ কল পেয়ে পুলিশ মোশাররফকে উদ্ধার করে, ভর্তি করা হয় হাসপাতালে। বিকেল অনুমান 5:45 কি 50-এর দিকে 999-এর সংবাদ আসে যে ব্রাউনবাড়িয়া ডিসি অফিসের সামনে একজন লোকের পিটাই ফেলে রাখছে। পরে আমি ওর নাম্বার নিয়ে ফোন দেওয়ার পরে বললো যে স্যার আমরা তো ডিসি অফিসের ভিতরে আছি। তো আমি ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে দেখি যে মসজিদের সামনে রিক্সার উপর একটা ছেলে বসা, তার নাম তাহলে কাজী মোশাররফ। পরে আমি তার অবস্থা দেখি খারাপ, তাকে মেডিকেলে ভর্তি করি। যে অমানবিক ঘটনা যিনি ঘটিয়েছেন ওনার সুষ্ঠু বিচার চাই এবং সুস্থ হওয়ার পরে আমরা ওনার বিরুদ্ধে মামলা করব। এ বিষয়ে সহকারী কমিশনারের বক্তব্য জানতে গেলে তিনি তাতে সাড়া দেননি। ঘটনার বিষয়ে কথা বলতে চান না জেলা প্রশাসক, আর বিভাগীয় কমিশনারের দাবি তিনি কিছুই জানেন না। এই বিষয়ে আমাকে কেউই জানায় নাই, কোনো অপ্রীতিকর কিছুই শুনি নাই আমি। পরীক্ষা তো হয়ে গেছে, খাতাও দেখা শেষ, আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে বিভাগীয়। গত বছর ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় 2 যুবককে মারধরের অভিযোগ উঠেছিল। আমিন বাবু, যমুনা নিউজ। মানিকগঞ্জের শিবালয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া 19টি ককটেল নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। সকালে উপজেলার টেপরা ও শিবরামপুর এলাকায় পাটক্ষেত এবং ঝোপের মধ্য থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এই সময় 2টি চাপাতি ও একটি খেলনা পিস্তলও পাওয়া গেছে। পুলিশ বলছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ব্যাগের ভেতরে এবং খোলা অবস্থায় ককটেলগুলো পাওয়া যায়। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা সেগুলো নিষ্ক্রিয় করে। মানিকগঞ্জের এসপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশের রফতানি আয়ের বড় একটি যোগান আসে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে। চিংড়ি, সাদা মাছ, কাঁচা পাট, পাট জাতীয় পণ্যের পাশাপাশি সবজি রফতানির ক্ষেত্রে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার অন্যতম দাবিদার এই অঞ্চলের কৃষক শ্রমিক। তবে মাওয়া ও পাটুরিয়া দিয়ে রফতানিযোগ্য ও দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য এইসব পণ্য রাজধানীতে নিতে এতদিন বেশ ধকল পোহাতে হয়েছে ব্যবসায়ীদের। পদ্মা সেতু চালুর খবরে দুশ্চিন্তা দূর হয়েছে তাদের। রুই, কাতল, ভেটকি, পাঙ্গাস, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষে সুখ্যাত দক্ষিণ পশ্চিমাঞ্চল। খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের হিসাবে এই জেলা ছাড়াও বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে প্রতিদিন প্রায় 160 মেট্রিক টন সাদা মাছ রাজধানীতে যায়, যার পুরোটাই মাওয়া ও পাটুরিয়া ঘাট হয়ে। সাদা মাছ ছাড়াও রফতানিযোগ্য মোট চিংড়ির 10% চট্টগ্রামের বিভিন্ন মোকামে যায় এই 2 নৌ রুটে। কিন্তু ঘাটে যানজট, ফেরির স্বল্পতা, চাঁদাবাজি সহ বিভিন্ন কারণে সময় মতো মাছ পৌঁছাতে বেগ পেতে হয়। ব্যবসায়ীরা বলছেন পদ্মা সেতু উদ্বোধন হলে এসব সমস্যা থেকে মুক্তি মিলবে, দ্রুততম সময়ে পৌঁছানো যাবে পচনশীল এই পণ্য। মাওয়া ঘাটে যে 1 দিন 1.5 দিন 2 দিনও বসে থাকার লাগে, এই সময়টা আমাদের সেফ হবে। এখন এই পদ্মা সেতু হওয়াতে আমরা কোথাও দাঁড়ানো লাগবে না, একভাবে গাড়ি চলে যেতে পারবে, মাছটা বেশি আবার দ্রুত চলে আসতে পারবে, আমরা এখানে দ্রুত আবার টাকাটাও পাবো। কাঁচা পাট ও পাট জাতীয় পণ্য বিক্রি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় তার বড় একটি অংশ এই অঞ্চলের। পাট ব্যবসায়ীদের সংগঠন বিজেএ বলছে পদ্মা সেতু চালু হলে সরাসরি মংলা পোর্ট ব্যবহার করে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। আমি যখন কন্টেনার পাবো, আমার এখান থেকে আমি ট্রাক লোড করবো, আমার 1 ঘন্টার মধ্যে শিপমেন্ট হয়ে যাবে। কাঁচা পাট রপ্তানি করি, পদ্মার পরে তাদের রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাবে
দক্ষিণাঞ্চলের চাহিদা মিটিয়ে প্রতিদিন শত শত ট্রাক ভর্তি কাঁচা সবজি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। বিভাগীয় কৃষি অধিদপ্তরের নথিতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে প্রতিদিন 600 মেট্রিক টন কৃষি পণ্য রাজধানীতে যায়। ব্যবসায়ীরা মনে করেন পদ্মা সেতু চালুর পর কৃষি পণ্য বিক্রিতে আর মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না। পাশাপাশি এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠলে মৃত শিল্পনগরীর পুনর্জাগরণ হবে। আগামীতে খুলনা অঞ্চলে দেখবেন বড় বড় শিল্প প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হবে, কারণ যেহেতু মোংলাটি অনেক কাছে এই খুলনা থেকে, যার জন্য মোংলা টু খুলনা এই অঞ্চলে শিল্পায়ন হবে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ স্বপ্ন দেখেন পদ্মা সেতু চালু হলে ঘুচবে বেকারত্ব। কাজের সন্ধানে যারা এই ঘর ছেড়েছেন তারা ফিরে আসবেন নিজ ঠিকানায়। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। মৌলভীবাজারের বিভিন্ন স্থানে চলছে অবাধে টিলা কাটা। একদিকে ধ্বংস হচ্ছে পরিবেশ, অন্যদিকে বাড়ছে টিলা ধসে মৃত্যু ঝুঁকি। কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার কথা জানালেও থামানো যাচ্ছে না প্রভাবশালীদের। চা বাগানের টিলা থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। রাজনগর উপজেলার করিমনগরের এই বাগান থেকে যা চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। পরিবেশ ধ্বংসের এমন মহোৎসবের দৃশ্য মৌলভীবাজারের প্রায় প্রতিটি উপজেলায়। টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় গ্রামের মানুষের। আজকে মনে হলো 10 বছরের উপরেই বলা থোড়া নেই, এক গাড়ি কারা নেই এই মাটি, হ্যাঁ কারা নেই মূলত গাড়ি দিয়ে কেন? অথচ বর্ষায় কাটা পাহাড়ের ঝুঁকি বাড়ে কয়েক গুণ। সম্প্রতি কুলাউড়ার ভাটেরায় পাহাড় ধসে মারা যায় 3 শিশু। আমার দন গেছে যাতে আর এই গ্রাম আর ইলাম আর বুক খালি কি আমার বুক খালি হয়ে বড় গেছে, যাতে আর রবার থেকে এক মুঠ মাটি করে না বলা আমরা চাই। মাটি কাটিয়া মানুষ যখন যায় তখন একটা ঝুঁকিপূর্ণ এলাকাটা হয়ে যায়, গাড়টা নিন হয়ে যায়, তখন উপর থেকে টিলাটা দোষিয়া পড়তে। যদি এখনো টিলাকাটা বন্ধ করা না যায় তাইলে গিয়া আরো দুর্ঘটনা ঘটব বলে আশঙ্কা করা যায়। খবর পেলে পাহাড় টিলা কাটা বন্ধে উদ্যোগী হওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। যারা টিলা কাটে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য আমরা অচিরেই একটা সচেতন সপ্তাহ পালন করব। এদের বিরুদ্ধে আমরা সাধারণত মোবাইল কোর্টে অনেক সময় ব্যবস্থা নেই, কিছু কিছু ক্ষেত্রে আমরা নিয়মিত মামলা দায়ের করি এবং আরও কিছু আছে আমাদের পরিবেশ সংরক্ষণ আইনের 7 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ করে থাকি এবং এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। তবে টিলা কারা কাটছেন আর ঝুঁকিতে আছেন কত মানুষ, সেই নামের তালিকা বা হিসাবের নেই কোনো অস্তিত্ব। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ। নোয়াখালীর কবিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত রাত 3টার দিকে ঘোষবাগ ইউনিয়নে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 3 মাস আগে বিয়ে হয় লাইলিয়া আক্তার ও ইউসুফ নবী রুবেলের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে রূপালীর গলা কেটে ফেলে রুবেল। চিৎকার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে রুবেল। এই ঘটনায় মামলা করেছে নিহত লাইলির বাবা। চাঁপাইনবাবগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের এক্সপ্রেস সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে শহরের বড় ইন্দারা মোড়ে এর উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম। তিনি জানান, যমুনার পণ্য বিক্রির পাশাপাশি দ্রুত গ্রাহকদের বিক্রি পরবর্তী সেবা নিশ্চিতে এই কার্যক্রম চালু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের সহকারী জেনারেল ম্যানেজার হাসিপুর রহমান, রাজশাহী এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম সহ অতিথিরা। এর আগে যমুনা ইলেকট্রনিক্স চাঁপাইনবাবগঞ্জের পরিবেশক ইসমাইল হোসেনের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠানের যুগপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। সেখানে যোগ দেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম সহ অতিথিরা। আজকের এই অবস্থানে আসার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য ভরা মৌসুমেও ধানের সংকট কাটছে না আশুগঞ্জ হাটে। এই সংকটকে পুঁজি করেই সব ধরনের ধান মন প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারেও। প্রশাসনের তদারকি না থাকাকে দুষছেন মিল মালিকরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক অবশ্য বলছেন, বাজার নিয়ন্ত্রণে প্রতিদিনই অভিযান চালাচ্ছেন তারা।
ধানের জন্য দেশে অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চলের উৎপাদিত ধান আসে বিওসি ঘাটে। এবছর সরকারি পর্যায়ে প্রতি কেজি ধান ২৭ টাকায় কেনা হচ্ছে, কিন্তু আড়তদার ও ব্যাপারীদের দাবি সরকারি দরের সাথে মোকামের মিল নেই। কৃষকদের কাছ থেকে চড়া দামে সংগ্রহ করতে হচ্ছে শস্য। কৃষকরা ধান কম রেটে বিক্রি করতেছে না, যার কারণে ব্যাপারীরা ধান কমায় আনতে পারতেছে না, এরা অতিরিক্তের বাইরে ধান কিনে আনতেছে। যে পরিমাণ ধান কিনতেছি আমরা, চাউল আইডিয়া করতেছি, সেই পরিমাণ চাউল আমরা পাচ্ছি না। চাউলের পর তো অনেক বেশি পড়ে যাচ্ছে, মার্কেটে চাউল অনেক বাড়ায় বেচতে হবে। মিল মালিকদের অভিযোগ, ধানের দাম বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। বেশি দাম না দিলে ধান আটকে রাখছে কৃষকরা। আমাদের তো আসলে কোনো কৃত্রিম কোনো সৃষ্টি করার কোনো রাস্তা নাই, কারণ আমরা কম দামে কিনলে কম দামে বেচবো, বেশি দামে কিনতে হয় কৃষকের কাছ থেকে, আমরা বেশি দামে বিক্রি করতে। ধানগুলা নষ্ট হয়ে গেছে, তলাই গেছে, সেই জন্য ধানের দর বাইরে গেছে। আর গৃহস্থরা পোষাইতেছে না, গৃহস্থ যারা ধান কিছু আছে তারা আটকায় রাখছে, ধান দিতেছে না। চাষির দাবি, বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের, তাই কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেশি নিচ্ছে তারা। এই দামে বেচছেও আমরা কোনো কিছু খুশের না, ধান বেচতে না, ওই যে কম ধান বেচা কেনা করতেছে, উদ্যা ধানের বাজার বাড়াই আমরা কিনে আনি কেন বিক্রি করার লাগতেছে। এবার যে মনে হয় যে পানি দেখা দিছে না, অনেকগুলা জমি নষ্ট হয়ে গেছে। এর ২৮-এর যে লম্বা ধানটা ২৮-এর মধ্যে দুষ পড়ে গেছে গা। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে কিছু করার নেই তাদের, তবে মজুদ বিরোধী অভিযান আছে। কেউ যেন অবৈধ মজুদ রাখতে পারে, কেউ যেন হঠাৎ করে ধান বা চালের দামটা যেন না বাড়াতে পারে, সে লক্ষ্যে আমাদের খাদ্য বিভাগের নিজস্ব মনিটরিং টিম কাজ করছে। গত মৌসুম হাটে প্রতিদিন ১ থেকে ১.৫ লাখ মন ধান বেচা কেনা হয়েছে, অথচ এবার বিক্রি কিনি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার মন। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। দুর্গম যোগাযোগ ব্যবস্থার আর্থিক অসচ্ছলতার কারণে এখনও চিকিৎসা বঞ্চিত কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ। কঠিন রোগের চিকিৎসার নামে ব্যবহার হচ্ছে অপ্রচলিত আর অদ্ভুত সব পদ্ধতি। এইসব চিকিৎসার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর অর্থ সম্পদ। প্রথম দেখায় গ্রাম বাংলার যাত্রাপালা কিংবা গানের আসর মনে হতে পারে, কিন্তু এভাবে পক্ষাঘাতগ্রস্ত রোগীর কথিত চিকিৎসা চলছে। রাজারহাট উপজেলার মোগলটারি গ্রামের চৌকিদার আবদুল্লার বাড়িতে চলছে এই ঝাড়ফুঁক, কিন্তু আধুনিক চিকিৎসা থাকতে কেন এই পদ্ধতির শরণাপন্ন তিনি, আর কেমনই বা আছে রোগী? মানে অবাস হয়ে গেছিল, চলাফেরা করবার পাই না, এলা তো আল্লাহ রহমত অনেক সুস্থ হয়ে গেছি, চলাফেরাও করবার পাই, চোখে করবার পাই, ঘর বাড়ি হবার পাই। কি চিকিৎসা নিলে? এই কবিরাজি চিকিৎসা নিয়ে আমার কিচ্ছু নেই। ইয়ারে পাঁচশো শেয়ার আলসার করি ৭০,০০০ গেছে, ফি গেলে এই যে ৫০-৬০,০০০ টাকা। একালেও রাধা নাচাতে ৯ মণ ঘিয়ের জোগাড় করতে হয় গৃহকর্তাকে। নাচ গানের ব্যবস্থা আর উপঢৌকন সাজাতে এককালীন খরচ দিতে হয় ওঝা কবিরাজের হাতে। খরচটা বেশি এটা যাবে না, মানে ১৫-২০,০০০ বা তো ১২-১৪,০০০ এইরকম আর কি। স্থানীয়রা বলছেন, হাসপাতালে যে রোগী ভালো হয় না তাদের জন্যই এই ব্যবস্থা। শুরুতে ডাক্তার দেখবা যাই না, পয়সা কম, এই জন্যে কবিরাজের কাছে যাই। দিন বড়ি ধরছে বা একটা আচরণ করছে, এই জন্যে যা কবিরাজ ডাকাই। যে কোনো ধরনের কুসংস্কার এবং অপ্রচলিত চিকিৎসা থেকে দূরে থাকার আহ্বান সিভিল সার্জনের। আমরা মনে করি এতে আসলে কারো উপকার হওয়ার চেয়ে ক্ষতিকর হওয়ার সম্ভাবনাই এটিতে অনেক বেশি। তো আমরা বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, যেন তারা এই ধরনের ঝাড়ফুঁকের কাছে না গিয়ে তারা আমাদের হাসপাতালে আসেন, এসে চিকিৎসকের শরণাপন্ন হন। মূল ভূখণ্ডের সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উন্নত চিকিৎসা পাচ্ছে না কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার এসব মানুষ। তাছাড়া অসচ্ছলতার কারণেও ভালো চিকিৎসা ভাগ্যে জোটে না সবার।
আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে আমার কাছে।